আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সুপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো। আমরাও সবাই ভালো আছি। শিক্ষার্থীরা, মহামারীর এই দুর্দিনে আমরা তোমাদের শ্রেণীতে পাঠদান করতে পারছি না। তাই আমরা শুধু তোমাদের কল্যাণের কথা ভেবে অনলাইন এডুকেশন প্রোগ্রাম শুরু করেছি। তোমরা সবাই নিয়মিত এই এডুকেশন প্রোগ্রামের ক্লাসগুলো দেখবে এবং ভালোভাবে লেখাপড়া করবে। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অর্থনীতি বিষয়ের প্রথম অধ্যায় অর্থনীতির পরিচয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বই হাতে নাও এবং মনোযোগী থাকো। দেখো শিক্ষার্থীরা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বেঁচে থাকার জন্য অবিরামভাবে অর্থনৈতিক সংগ্রাম করে থাকি। আমরা আজীবন নানাবিধ বাধা পেরিয়ে এগিয়ে চলি। আমাদের চলার পথের অর্থনৈতিক সমস্যা বা বাধা অতিক্রম করতে অর্থনীতি বিষয় নানাভাবে সহায়তা করে। আর এজন্যই অর্থনীতি বিষয় সম্পর্কে জানা বা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কি বুঝলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বেঁচে থাকার জন্য অনেক অর্থনৈতিক সংগ্রাম করে, আর মানুষ আজীবন নানাবিধ বাধা পেরিয়ে এগিয়ে চলে। মানুষের চলার পথে বিভিন্ন সমস্যা দেখা দেয়, আর এই সমস্যা বা বাধা অতিক্রম করতে অর্থনীতি বিষয় নানাভাবে মানুষকে সহায়তা করে থাকে। আর এজন্যই অর্থনীতি বিষয় সম্পর্কে জানা বা শেখা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, এবার জেনে নাও অর্থনীতির উৎপত্তি ও বিকাশ। আজকের যে অর্থনীতি আমরা পড়ি তা পূর্বে এতটা জটিল ছিল না। আদিম সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ সরল। খাবার দাবার, কাপড় চোপড় এবং বাড়িঘর এসবই ছিল মানুষের মৌলিক চাহিদা। হযরত মুসা আলাইহিসসালামের সময়ে অর্থাৎ 2500 খ্রিস্টপূর্ব হিব্রু সভ্যতার যুগে ধর্মগ্রন্থে বা দর্শনের বইয়ে অর্থনীতি বিষয়ে সরলভাবে কিছু আলোচনা হতো। আইন, ধর্ম, নৈতিকতা, দর্শন এবং অর্থনীতি তখন একসঙ্গে আলোচিত হতো। অর্থনীতি বিষয়ের আলাদা কোনো
অস্তিত্ব ছিল না। উৎপাদন, ভোগ ও দৈনন্দিন সংসার পরিচালনার বিদ্যাকে তখন অর্থনীতি বলা হতো। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে হযরত মুসা আলাইহিস সালামের সময়ে খ্রিস্টপূর্ব হিব্রু সভ্যতার যুগে ধর্মগ্রন্থে বা দর্শনের বইয়ে অর্থনীতি বিষয়ে সরলভাবে কিছু আলোচনা হতো। তখন আইন, ধর্ম, নৈতিকতা, দর্শন এবং অর্থনীতি একসঙ্গে আলোচিত হতো। অর্থনীতির ইংরেজি শব্দ ইকোনমিক্স গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে এসেছে। ওইকোনমিয়া অর্থ হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা। তাহলে শিক্ষার্থীরা কি জানলে? অর্থনীতির ইংরেজি শব্দ কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে এসেছে। অর্থনীতির ইংরেজি শব্দ ইকোনমিক্স শব্দটি। আর এই ওইকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা। ষোড়শ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে বলা হয় বাণিজ্যবাদ। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফরাসিরা সে দেশের ধনী মানুষের বিলাসী জীবনযাপন অতিরিক্ত করারোপ এবং ইংল্যান্ডের বাণিজ্যবাদের বিপক্ষে অবস্থান নিয়ে ভূমিবাদ মতবাদ প্রচার করেন। ভূমিবাদীদের মতে কৃষি হচ্ছে উৎপাদনশীল খাত। অন্যদিকে শিল্প ও বাণিজ্য উভয়ই অনুৎপাদনশীল খাত হিসেবে মনে করা হতো। তাহলে তোমরা জানলে যে ষোড়শ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে বলা হয় বাণিজ্যবাদ। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে এখান থেকে কিন্তু তোমাদের ছোট ছোট প্রশ্ন হবে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে বা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে অর্থনীতির ইংরেজি শব্দ কি, ওইকোনমিয়া অর্থ কি, বাণিজ্যবাদ কাকে বলে, এসব প্রশ্ন হতে পারে। তাই তোমরা রিডিং পড়া ভালোভাবে পড়বে। সতেরোশো ৭৬ সালে ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ একটি বই রচনা করেন। তার বিখ্যাত বইটির নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দি নেচার অ্যান্ড কজেস অব দি ওয়েলথ অফ নেশনস। আধুনিক অর্থনীতির মূল ভিত্তি হলো অ্যাডাম স্মিথের এই বইটি। এখান থেকেও তোমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে যে ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কত সালে তার বিখ্যাত বই অ্যান ইনকোয়ারি ইনটু দি নেচার অ্যান্ড কজেস অব দি ওয়েলথ অফ নেশন রচনা করেন? তাই এই লাইন দুটো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। শিক্ষার্থীরা এবার তোমরা জেনে নাও অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব। তাহলে অর্থনীতির দুটি মৌলিক সমস্যা কি? একটি হচ্ছে
দুষ্প্রাপ্যতা, আরেকটি হচ্ছে অসীম অভাব। দেখো, মানুষ যা চায় তার সবকিছু পায় না। মানুষের এই না পাওয়া চাওয়ার নাম হচ্ছে অভাব। মানুষের জীবনে অভাবের শেষ নেই। উদাহরণস্বরূপ বলা যায়, তুমি একজন শিক্ষার্থী, মনে করো তোমার কাছে 1000 টাকা আছে। তোমার শার্ট, প্যান্ট এবং ভালো জুতা দরকার। এভাবে দেখা যাবে তোমার অনেক কিছু দরকার, কিন্তু তোমার কাছে আছে মাত্র 1000 টাকা। তোমার শার্ট, প্যান্ট এবং ভালো জুতা কিনতে এই টাকার পরিমাণ অনেক কম। অর্থনীতিতে এটাকে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতার জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করে। পছন্দ করার প্রয়োজন না হলে অর্থনীতি বিষয়েরও প্রয়োজন থাকতো না। এই অর্থনীতি বিষয় আমাদেরকে শেখায় কিভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার করা যেতে পারে। তাহলে তোমরা বুঝলে যে দুষ্প্রাপ্যতা কি। অর্থাৎ তোমার অনেক অভাব থাকতে পারে বা মানুষের অভাবের শেষ নেই। তোমার কিছু বই কেনা দরকার বা তোমার শার্ট, প্যান্ট বা ভালো জুতা কেনা দরকার। তোমার কাছে আছে মাত্র 1000 টাকা। এই 1000 টাকা তোমার চাহিদার তুলনায় বা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য প্রয়োজনীয় টাকার পরিমাণ তোমার অনেক কম। অর্থনীতিতে এটাকে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা। অর্থাৎ তোমার প্রয়োজনের তুলনায় এই টাকার পরিমাণ অনেক কম। দুষ্প্রাপ্যতার জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করে। অর্থাৎ এই দুষ্প্রাপ্যতা আছে বলে তোমার কোনটা বেশি প্রয়োজন, শার্ট, প্যান্ট এবং ভালো জুতা, এই তিনটি জিনিসের মধ্যে কোন জিনিসটি তোমার বা কোন দ্রব্যটি তোমার খুব বেশি প্রয়োজন, সেই খুব বেশি প্রয়োজনের দ্রব্যটি তোমাকে পছন্দ করতে হবে যে আমি এই দ্রব্যটি কিনবো। আর এই দুষ্প্রাপ্যতার জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করে থাকে। এখন দেখো দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব। চাওয়া অনুযায়ী সবকিছু না পাওয়াই হচ্ছে মানুষের মূল সমস্যা। যে কোনো দ্রব্য যেমন বই বা সেবা সামগ্রী উৎপাদন করতে সম্পদ দরকার হয়। কিন্তু সম্পদ সীমিত। সীমিত সম্পদ দিয়ে সীমিত দ্রব্য বা সেবা পাওয়া সম্ভব। সেজন্যই সীমিত সম্পদ দিয়ে মানুষের সব অভাব পূরণ হয় না। দুষ্প্রাপ্যতার কারণ এটাই। সম্পদ অসীম হলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে চাওয়া অনুযায়ী সবকিছু না পাওয়াই হচ্ছে মানুষের মূল সমস্যা। আমাদের চাওয়া অনেক থাকে কিন্তু আমাদের সম্পদ সীমিত। সীমিত সম্পদ দিয়ে সীমিত দ্রব্য বা সেবা পাওয়া সম্ভব। সীমিত সম্পদ দিয়ে সীমাহীন দ্রব্য বা সেবা পাওয়া অসম্ভব। দুষ্প্রাপ্যতার কারণ এটাই। বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক এল রবিন্স বলেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে।
এবার শিক্ষার্থীরা জেনে নাও অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা। আমাদের বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছেন। এখানে আমরা অ্যাডাম স্মিথের সংজ্ঞাটি পড়ব। অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে, তাই সম্পদ আহরণ ও উৎপাদনই মানুষের অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য। তাহলে অ্যাডাম স্মিথের সংজ্ঞা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। অর্থাৎ জাতিসমূহের সম্পদ কি ধরনের সেটা অনুসন্ধান করে, আর সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে। তাই সম্পদ আহরণ ও উৎপাদনই মানুষের অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা, একটু আগে তোমরা অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা সম্পর্কে জেনেছ। এবার তোমরা অধ্যাপক মার্শাল কর্তৃক প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি জেনে নাও। অধ্যাপক আলফ্রেড মার্শাল সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। অর্থনীতির মূল আলোচ্য বিষয় মানুষের অর্থ উপার্জন এবং অভাব মোচনের জন্য সেই অর্থের ব্যয়। অর্থাৎ অর্থনীতির মূল উদ্দেশ্য হল মানুষের কল্যাণ সাধন করা। অধ্যাপক মার্শালের অর্থনীতির সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম যে অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে, আর মানুষের অর্থ উপার্জন এবং অভাব মোচনের জন্য সেই অর্থের ব্যয় নিয়েই অর্থনীতির মূল আলোচ্য বিষয়। অর্থাৎ মানুষ বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে যে অর্থ উপার্জন করে এবং সেই উপার্জিত অর্থ দিয়েই কি করে? মানুষ তার অভাব মোচনের জন্য সেই উপার্জিত অর্থ ব্যয় করে। অর্থাৎ অধ্যাপক মার্শালের মতে অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন। এবার শিক্ষার্থীরা অধ্যাপক এল রবিন্সের অর্থনীতির সংজ্ঞাটি তোমরা জেনে নাও। অধ্যাপক এল রবিন্স অর্থনীতির অনেক বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। তার মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। তোমরা একটু আগে জেনেছ যে মানুষের অভাব অসীম, আর মানুষের এই অসীম অভাব থাকায় সম্পদের দুষ্প্রাপ্যতার সৃষ্টি হয়। তাই অধ্যাপক এল রবিন্স বলেছেন, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের
অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। অর্থাৎ মানুষের অসীম অভাব থাকে, আর এই অসীম অভাব পূরণের জন্য তার সম্পদের যদি স্বল্পতা থাকে, তাহলে সেই মানুষের বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে অর্থনীতি। এই দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনের অর্থ হচ্ছে, মনে করো তোমার চা তৈরি করার জন্য চায়ের সাথে চিনির দরকার। যদি বাজারে তখন চিনির মূল্য বেশি থাকে এবং গুড়ের মূল্য যদি কম থাকে, তখন তোমরা চিনির পরিবর্তে চা তৈরিতে গুড় ব্যবহার করতে পারো। তাহলে তোমাদের সম্পদের কি হবে? দুষ্প্রাপ্যতার অভাব দূর হয়ে যাবে। অর্থাৎ চায়ের পরিবর্তে চিনির পরিবর্তে এখানে গুড় অর্থাৎ বিকল্প উপকরণ ব্যবহার করা হয়েছে। আর বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী নিয়ে আলোচনা করে হচ্ছে অর্থনীতি। আর এই সংজ্ঞাটি দিয়েছেন অধ্যাপক এল রবিন্স। শিক্ষার্থীরা, এবার তোমরা জেনে নাও অর্থনীতির 10টি নীতি সম্পর্কে। আমাদের সমাজে সম্পদ স্বল্পতার পরিপ্রেক্ষিতে অসীম অভাব মোকাবেলা করতে হয়। অর্থনীতিবিদ গ্রেগরি ম্যানকিউয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঠ্যপুস্তকে অর্থনীতির 10টি মৌলিক নীতির কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের সমাজে সম্পদের স্বল্পতা আছে, তাই আমাদের অসীম অভাব মোকাবেলা করতে হয়। এই স্বল্প সম্পদ নিয়ে আমাদেরকে অসীম অভাব মোকাবেলা করতে হয়। তাই অর্থনীতিবিদ গ্রেগরি ম্যানকিউয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঠ্যপুস্তকে অর্থনীতির 10টি মৌলিক নীতির কথা বলা হয়েছে। এবার তোমরা নীতিগুলো সম্পর্কে জেনে নাও। 1. মানুষকে পেতে হলে ছাড়তে হয়। এর অর্থ হচ্ছে, পছন্দ মতো কোনো কিছু পেতে গেলে আমাদেরকে অবশ্যই পছন্দের উপর একটি জিনিস ত্যাগ করতে হয়। তাহলে এখানে কি বলা হচ্ছে? পছন্দ মতো কোনো কিছু পেতে হলে আমাদেরকে অবশ্যই পছন্দের অপর একটি জিনিস ত্যাগ করতে হয়। উদাহরণস্বরূপ বলা যায়, তুমি যদি অর্থনীতি বিষয় পড়তে মোট সময় ব্যয় করো, তবে বাংলা বা ইংরেজি বিষয়ে পড়া থেকে তোমাকে বিরত থাকতে হবে। অর্থাৎ একটি বিষয়কে বা একটি পছন্দের বিষয়কে ত্যাগ করে তোমার অন্য পছন্দের বিষয়কে পড়তে হবে। বা তুমি আপেল এবং কমলা দুটি ফলই খেতে পছন্দ করো, কিন্তু তোমার কাছে টাকা কম আছে, দুটি ফলই তোমার পক্ষে কেনা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে তোমাকে তোমার পছন্দের একটি ফল ত্যাগ করতে হবে। মনে করো তুমি আপেল কিনলে তুমি কমলা কিনবে না। এখানে কমলা, তোমার পছন্দের ফলটি কমলাকে তোমাকে ত্যাগ করে শুধু আপেলই কিনে নিতে হবে। তাই বলা হয়েছে, মানুষকে পেতে হলে ছাড়তে হয়, অর্থাৎ পছন্দের একটি বিষয় নির্বাচন করতে হয়।
এবার দেখো 2 নম্বর নীতি, সুযোগ ব্যয়। তুমি যদি স্কুলে লেখাপড়ার জন্য সময় ব্যয় করো, তবে তুমি তোমার বাড়িতে তোমার বাবার কাজে সাহায্য করতে পারবে না। অথচ তুমি বাড়িতে কোনো একটি অর্থনৈতিক কাজ করলে তা থেকে তোমাদের পরিবার আর্থিকভাবে উপকৃত হতে পারত। কিন্তু সে সময় তুমি স্কুলে লেখাপড়া করছো। এখানে লেখাপড়া করার জন্য বাড়িতে কাজ করতে না পারা লেখাপড়ার সুযোগ দেয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সুযোগ ব্যয় বলতে কি বোঝায়। মনে করো তোমরা যখন স্কুলে যাও, স্কুলে গিয়ে লেখাপড়া করো, লেখাপড়ার পেছনে সময় ব্যয় করো, তখন তুমি তোমার বাড়িতে তোমার বাবা বা মায়ের কাজে সাহায্য করতে পারো না। অথচ তুমি যদি বাড়িতে কোনো একটি অর্থনৈতিক কাজ করতে, তাহলে তোমার পরিবার আর্থিকভাবে কি হতো? উপকৃত হতো। কিন্তু সে সময় তুমি স্কুলে লেখাপড়া করছো। এখানে লেখাপড়া করার জন্য বাড়িতে কাজ করতে না পারা হচ্ছে তোমার লেখাপড়ার সুযোগ ব্যয়। অর্থাৎ তুমি তোমার ওই সময়কে লেখাপড়ার পেছনে ব্যয় করছো। সাধারণত যেসব সুযোগ থেকে তুমি বঞ্চিত হচ্ছ, তার মধ্যে সবচেয়ে দামি সুযোগটিকেই সুযোগ ব্যয় বলা হয়। এবার দেখো শিক্ষার্থীরা, অর্থনীতির 3 নাম্বার নীতি, যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। বিয়েবাড়িতে খাওয়া শেষে তোমরা কেউ কেউ ভাবো, আরো একটু যদি খেতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। বা আবার কেউ কেউ ভাবো আর একটু কম খেলে ভালো হতো। এই অল্প একটু বেশি বা অল্প একটু কম খাওয়া হচ্ছে প্রান্তিক খাওয়া। ধরো তুমি পরীক্ষায় একটি বিষয়ে এ পেয়েছো, তখন তোমার মনে হবে আরেকটু ভালোভাবে যদি পড়াশোনা করতাম তাহলে এ প্লাস পেতাম। মানুষ প্রান্তিক সুবিধা অসুবিধার কথাও ভাবে। মনে করো তুমি পরপর 3টি কলা খেলে। 3 নম্বর কলাটি হলো প্রান্তিক কলা। অর্থাৎ তুমি সবশেষে এই 3টি কলার মধ্যে সবশেষে যে কলাটি তুমি খেলে, সেই শেষের কলাটি হচ্ছে প্রান্তিক কলা। অর্থাৎ 3 নম্বর কলাটি হচ্ছে প্রান্তিক কলা। আর প্রান্তিক কলা খেয়ে তুমি যে তৃপ্তি পেলে তার নাম হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক বা 3 নম্বর কলাটি পেতে তুমি যে টাকা ব্যয় করলে তার নাম হচ্ছে প্রান্তিক ব্যয়। যুক্তিবাদী মানুষ হিসেবে তুমি তখনই প্রান্তিক কলাটি খাবে যখন প্রান্তিক উপযোগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে যুক্তিবাদী মানুষ কিভাবে প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। যে তোমরা যদি বিয়ে বাড়িতে যাও বা বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া শেষে তোমরা হয়তো ভাবো যে আরো একটু বেশি খেলে ভালো হতো, বা কেউ ভাবে আরো একটু কম খেলে ভালো হতো। এই অল্প একটু বেশি বা অল্প একটু কম খাওয়া হচ্ছে প্রান্তিক খাওয়া। আর তুমি যদি পরীক্ষায় কোনো একটি বিষয়ে A- পাও, তখন তোমার মনে হবে আমি যদি আরো একটু ভালোভাবে লেখাপড়া করতাম তাহলে A+ পেতাম।
মানুষ প্রান্তিক সুবিধা অসুবিধার কথাও ভাবে। এবার দেখো অর্থনীতির 4 নাম্বার নীতি। অর্থনীতির যে 10টি মৌলিক নীতি আছে তার মধ্যে 4 নাম্বার নীতি সম্পর্কে তোমরা জেনে নাও। মানুষ প্রণোদনায় সাড়া দেয়। প্রতিটি কাজের জন্য উৎসাহ বা প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ প্রণোদনা পায় বলে কাজটি অধিকতর যত্নের সাথে করে। মনে করো তোমার বাবা যদি তোমাকে বলেন যে তুমি পরীক্ষায় জিপিএ 5 পেলে তিনি তোমাকে একটি সাইকেল কিনে দিবেন, তখন নিশ্চয়ই তোমার ভেতরে পড়াশোনা করার উৎসাহ আরো বেড়ে যাবে, তাই না? যে তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো বা জিপিএ 5 পাও, তাহলে তোমার বাবা তোমাকে একটি সাইকেল কিনে দেবেন। এ কথা ভেবেই তুমি পড়াশোনায় আরো বেশি আগ্রহী হবে এবং ভালোভাবে লেখাপড়া করবে। তেমনি অর্থনীতিতে শ্রমিক প্রণোদনা পেলে বেশি উৎপাদন করে, অর্থাৎ প্রতিটি কাজের জন্য উৎসাহ বা প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার শিক্ষার্থীরা 5 নাম্বার নীতি সম্পর্কে জেনে নাও। বাণিজ্যে সবাই উপকৃত হয়। যুক্তরাষ্ট্র সস্তায় গাড়ি তৈরি করে, তবে আমাদের রয়েছে সস্তায় পোশাক তৈরির সামর্থ্য। এখন আমরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তা পোশাকের বিনিময়ে সস্তা গাড়ির বাণিজ্য করি, তাহলে আমাদের উভয়েরই লাভ হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে সস্তায় গাড়ি তৈরি হয় আর আমাদের দেশে সস্তায় পোশাক তৈরি হয়। আমাদের পোশাক শিল্প বা পোশাক শিল্প তৈরির পেছনে যে খরচ হয় তা তুলনামূলকভাবে কম। আমাদের দেশে রয়েছে সস্তায় পোশাক তৈরির সামর্থ্য। তা আমরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তা পোশাকের বিনিময়ে সস্তা গাড়ির বাণিজ্য করি, তাহলে আমাদের উভয়েরই লাভ হবে। আর এজন্যই বলা হচ্ছে যে বাণিজ্যে সবাই উপকৃত হয়। শিক্ষার্থীরা, আজ আমরা এ পর্যন্তই পড়লাম। এই 5টি নীতি সম্পর্কে তোমরা ভালোভাবে জেনে নিবে। বাকি 5টি নীতি আমরা আগামী ক্লাসে পড়ব। অর্থাৎ অর্থনীতির যে 10টি মৌলিক নীতি আছে, এই 10টি মৌলিক নীতি 5টি নীতি আজ তোমাদের পড়ে বুঝিয়ে দিলাম। আগামী ক্লাসে আমরা আরো 5টি নীতি সম্পর্কে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমরা কি জানতে পারলে? তোমরা জানতে পারলে অর্থনীতির উৎপত্তি ও বিকাশ কিভাবে হয়েছে, বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা জানতে পারলে, যে বিভিন্ন অর্থনীতিবিদ অর্থনীতি সম্পর্কে কি ধরনের সংজ্ঞা দিয়েছেন সেটা তোমরা জানতে পারলে। আরও তোমরা জানতে পেরেছ দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা কি কি। তাহলে শিক্ষার্থীরা, আজ যেটুকু পড়ালাম তোমরা দেখে দেখে ভালোভাবে বারবার পড়বে। বারবার পড়লে তোমরা এর ভেতর থেকে যে ছোট ছোট প্রশ্ন
হতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা সুন্দরভাবে বলতে পারবে ও লিখতে পারবে। তাহলে এসো তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ ১. দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব বলতে কি বোঝায়? ২. অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা দাও। তোমরা বাড়ির কাজগুলো সুন্দর করে লিখবে এবং বিদ্যালয় খোলার পর বাড়ির কাজগুলো আমাদেরকে দেখাবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।